নেক্সট যেই সেটটা রয়েছে এখানে, এটা আবার 9 এর কোয়েশ্চেনটা এসেছিল 2013-এ, আর 10-11 এর কোয়েশ্চেনটা এসেছিল 2014-এ। আগে এই কটাই দেখা যাক কি বলা আছে। I was alarmed dash the news of my brother's illness. I was alarmed dash the news of my brother's illness. Alarm মানে কি? সাডেনলি সাডেনলি সতর্ক হওয়া বা কোনো কিছু একটা জানতে পেরে একটু ঘাবড়ে যাওয়াকে অনেক সময় অ্যালার্ম বলা হয়। ঠিক আছে, তো সেইটা কি হলো, মানে একটা সাডেন কিছু হয়েছে, যেমন এখানে নিউজ অফ ব্রাদার্স ইলনেস, সেটা ডেফিনেটলি সেটা শুনে কেউ মানে হয়তো সাডেনলি ভয় পেয়ে গেছে বা চিন্তিত হয়ে পড়েছে, সেই ব্যাপারটাকেও কিন্তু অ্যালার্ম বলা হয়। তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে অ্যাড বি। ভেরি গুড, খুব ভালো। কল্যাণীর থেকে তো আনসারটা খুব ভালো, ভেরি গুড। অ্যালার্ম অ্যাট, যখনই আমি অ্যালার্ম এরকম একটা সিচুয়েশনের কথা দেখবো যেখানে পার্টিকুলার কোনো একটা সিচুয়েশনের দ্বারা কেউ অ্যালার্মড হয়েছে, তো অ্যালার্ম অ্যাট বলতে পারি। ঠিক আছে, যখনই এরকম সাপোজ ডিস্ট্রেসফুল কিছু একটা হচ্ছে, যে আপনি কিছু দেখে ঘাবড়ে যাচ্ছেন হঠাৎ করে, ঠিক আছে, তো অ্যালার্ম অ্যাট বলতে পারি। এরকম আরেকটা ওয়ার্ড আছে যেটা আমরা পরে দেখবো, একদম এরকম, আমি এখন বলছি না সেই সেন্টেন্সটা, সেটাও আমরা পরে দেখবো। তো একই ধরনের এফেক্ট ওটার মধ্যেও থাকবে, ওটাতেও কিন্তু অ্যাট মানে কোনো কিছু একটা দেখে হঠাৎ করে ভয় পেয়ে যাওয়া, কিছু একটা ঘটেছে তার জন্য হঠাৎ করে এরকম অ্যালার্মড হয়ে যাওয়া, তো সেটা আমরা বলবো অ্যাট। ঠিক আছে, যে স্পেসিফিক এই নিউজটার দ্বারাই কেউ অ্যালার্মড হয়েছে। 10টা কি হবে? 10 এর উত্তরটা ভেরি গুড, খুব ভালো। ম্যাডাম অপশন সি। একদম সবাই ঠিক উত্তর দিয়েছে, খুব ভালো। অপশন সি ইজ দি আনসার। হি ইজ অন দ্য ফোন রাইট নাও। অন দ্য ফোন, কেউ ফোনে কথা বলছেন, তাহলে অন দ্য ফোন, ফোনে এখন আছেন বা লাইনে আছেন বা কথা বলছেন কারোর সাথে, সো আমরা অন দ্য ফোন বলবো। ভেরি গুড। আচ্ছা, তারপরে 11 অ্যান্ড 12, এইটা তো 2014-এ এসেছিল, এটা আবার 2015-এ এসেছিল। হ্যাঁ, এটা কি হবে? 11টা হবে সি ফর। সি তো না, বি আছে। সি বলছেন? ও 11টা তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি, হি ঠিক আছে। হেল্ড হিজ ব্রেথ ফর সেভারাল মিনিটস, মানে কতক্ষণ ধরে রেখেছিলেন, কিছুক্ষণ। ভেরি গুড, খুব ভালো, অ্যাবসলিউটলি কারেক্ট। হি হেল্ড হিজ ব্রেথ ফর সেভারাল মিনিটস, ধরে রেখেছিল। সো ফর সেভারাল মিনিটস, এই যে ফরটা বললাম একটু আগে আপনাদেরকে বলছিলাম, যে কিছু টাইম রিলেটেড খুব ইম্পর্টেন্ট কয়েকটা প্রেপোজিশন আছে, যেমন অন, ইন, অ্যাট তো আছেই। অনটা যেরকম ডেট বা ডে বা স্পেসিফিক টাইমের ক্ষেত্রে যে ডিফারেন্সটা হয় সেটা আপনাদেরকে আমি কিছুটা বললাম। ফর একটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যখন দেখবেন ফর আছে, তাহলে কোনো একটা ডিউরেশনের কথা অনেক ক্ষেত্রে আমরা বলি, কিন্তু ডিউরেশনের ক্ষেত্রে আমরা অনেক সময় লং ডিউরেশন যদি হয় বা নন ডিউরেশন যদি হয়, সেগুলোকে ডিউরিং, ঠিক আছে, এরকম ভাবেও কিন্তু বলা হয়। ওকে, সো স্পেসিফিক টাইম যদি না দেওয়া থাকে, সাপোজ এখানে যেমন বলা হচ্ছে ফর সেভারাল মিনিটস, এক্স্যাক্টলি কত মিনিটস সেটা বলা নেই, কিন্তু সেভারাল মিনিটস, সেভারাল আওয়ার্স বা ফিউ মিনিটস, ফিউ আওয়ার্স এরকম যদি বলি, তাহলে ফর বলে আমরা বলতে পারি। ঠিক আছে, সাপোজ কেউ কাউকে ইনস্ট্রাক্ট করছে, যে একটা কোনো বলছে যে বয়েল দ্য ওয়াটার ফর আ ফিউ মিনিটস, এই যে ফর আ ফিউ মিনিটস বলি তো, তো কতক্ষণের জন্য, সেটার জন্য আমরা ফরটা ইউজ করব। আচ্ছা, 12 এরটা কি হচ্ছে? হোয়াট ইজ দি আনসার ফর 12? ম্যাম ফর হবে, হি হিন্টেড ফর সাম লস্ট ট্রেজার। না, এটা হলো না, অন্য কেউ ট্রাই করবে। অপশন ডি অ্যাট, অ্যাবসলিউটলি কারেক্ট আসানসোল, খুব ভালো, ভেরি গুড। হিন্টেড অ্যাট, পার্টিকুলার কোনো একটা জিনিসের দিকে হিন্ট করেছে। মনে রাখবেন অ্যাটেরও অনেক ইউজ আছে, যেমন টাইম রিলেটেড বলেছি, স্পেসিফিক টাইমকে পয়েন্ট আউট করার জন্য অ্যাটকে ইউজ করা হয়, যখন একদম আওয়ার মিনিট সেকেন্ডে টাইম দেওয়া আছে, এত আওয়ার্স, ঠিক আছে, বা এত পিএম, এত এম, এগুলো বলে দিই আমরা। সেরকমই
স্পেসিফিক টাইম এরকম ভাবেও হতে পারে, যে বললাম যে অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট, ঠিক আছে, এরকম ভাবে আমরা বলি তো। আবার অ্যাট এর এছাড়াও লোকেশন পজিশন হিসেবেও যেমন আছে, যেমন স্পেসিফিক অ্যাড্রেস বলার জন্য যদি আমরা পোস্টাল অ্যাড্রেস কারোর বাড়ি খুঁজছি, তাহলে আমরা যদি বলি যে এত বাই এত অমুক তমুক লেন এই রোড কলকাতা এত, তার মানে আমি একদম হাউস নাম্বারটা বলে দিচ্ছি, তাহলে বলবো অ্যাট। কিন্তু যদি জানি না কোথায় বাড়ি, তাহলে কি বলতে পারি, শি লিভস ইন কলকাতা, ঠিক আছে, অথবা শি লিভস ইন গড়িয়াহাট, অথবা এরকম, মানে এরিয়াটা জানি, সিটিটা জানি, কিন্তু এক্সাক্ট তার অ্যাড্রেসটা জানি না, ঠিক আছে, তাহলে অনেক সময় কিন্তু ইন কোথায় আছে একটা এরিয়া ধরে যখন করব তখন ইন বলবো। আবার কোন রাস্তার ওপরে থাকে, হ্যাঁ, সাপোজ বললাম রাজা এসসি মল্লিক রোড, ঠিক আছে, অথবা বললাম বেন্টিং স্ট্রিট, বলতে পারি তো। তো এই যে রাস্তাগুলোর নাম বলছি, সেটার ওপরে যদি কোনো বিল্ডিং লোকেটেড থাকে, কোনো একটা শপ লোকেটেড থাকে, তাহলে বলতে পারবো অন দিস স্ট্রিট, অন দিস রোড, এরকম ভাবে বলতে পারবো, ঠিক আছে। স্পেসিফিক অ্যাড্রেস বললে বলবো অ্যাট, আর যদি এরিয়া থাকে ইন মুম্বাই, ইন কলকাতা, ইন পুনে, তাহলে বলবো ইন। ওকে, আর অ্যাটটা বলবো স্পেসিফিক। এখানেও দেখুন অ্যাটের আরো যে প্রয়োগগুলো আপনারা দেখবেন সবসময় হবে কি, যে নির্দিষ্ট কোনো কিছুর একটা দিকে যখন কোনো একটা উল্লেখ থাকে, অনেক ক্ষেত্রে সেখানে অ্যাটের প্রয়োগ হয়। যেমন এখানে বলেছে হিন্টেড অ্যাট সাম লস্ট ট্রেজার, ঠিক আছে, যেমন আমরা পয়েন্টেড অ্যাট বলি, সেরকম হিন্টেড অ্যাটও বলতে পারি, মানে কোনো একটা দিকে যেন অঙ্গুলি নির্দেশ করে দিচ্ছে। পয়েন্টেড অ্যাট সামথিং, সেরকম হিন্টেড অ্যাট। সো ইউ কুড রিলেট উইথ হিন্টেড অ্যাট, পয়েন্টেড অ্যাট, একই ধরনের জিনিস, ঠিক আছে। পয়েন্টেড অ্যাট মানে নির্দিষ্টভাবে দেখিয়ে দিচ্ছে, আর হিন্টেড অ্যাট মানে হচ্ছে ওই দিকে কোনো ইশারা করছে। হিন্ট মানে কি, ক্লু, তাই না? সাপোজ আমরা ডামসারাজ খেলি বা কুইজ করি, কেউ আমাদেরকে হিন্ট দেওয়ার চেষ্টা করলো, ক্লু দেওয়ার চেষ্টা করলো, তাই না? তো ওটা হচ্ছে একটা সাজেশন দিচ্ছে বা ওইদিকে একটা কি বলবো ইঙ্গিত করছে, তাহলে হিন্টেড অ্যাটও কিন্তু আমরা সেই অর্থে বলতে পারি। ওকে, তাহলে এটা হয়ে গেল। লেটস লুক এট দি আদার ওয়ান্স নাও। আচ্ছা, এবারে I will again give you some time. Look at these questions, try and find the answers. I will take the answer in just about a minute. হ্যাঁ, yes, tell me কি হবে আনসারটা। ম্যাম আচ্ছা, ফার্স্ট এরটা 13টা হবে which and for. Here is the watch which you asked for. না হলো না, একটু ভুল হয়ে গেল। এটা এসেছিল 2007। অপশন বি, কে বললেন একটু হাতটা তুলবেন। ভেরি গুড, আসানসোল অ্যান্ড বাঁকুড়া টু, বোথ আর কারেক্ট। এটা হবে দ্যাট। কেন হবে দ্যাট সেটা বলে দিই। দেখুন, উইচ আর দ্যাট এর মধ্যে অনেক সিমিলারিটিও আছে, আবার অনেক কিন্তু তফাতও আছে, ঠিক আছে। এই দুটো কিন্তু রিলেটিভ প্রোনাউন বা কনজাংশন হিসেবেও আমরা দেখি। এই যে কোয়েশ্চেনটা আছে এখানে যেহেতু ডাবল ব্ল্যাঙ্ক আছে না, পরেরটাতে একটা প্রেপোজিশন আছে, আগেরটাতে যেটা আছে দ্যাট ইজ আ রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের প্রসঙ্গ কেন আসছে, এই যে একটা ঘড়ির কথা বলা হচ্ছে,
যেই ঘড়িটার সাথে কোনো একটা কিছুর সাথে আমি রিলেট করার চেষ্টা করছি। কিরকম ভাবে বলছি, এটা সেই ঘড়িটা যেই ঘড়িটা আমি তোমাকে দিয়েছিলাম, বা এটা সেই ঘড়িটা যেটার কথা আমি তোমাকে বলেছিলাম, তাই তো? এবারে প্রোনাউনের চ্যাপ্টারে রিলেটিভ প্রোনাউন যদি আপনারা আমার নোটসটা দেখেন, আমার ভিডিওটা দেখেন, ওখানে বলা আছে। তাও কেন এখানে উইচ আর দ্যাটটা মানে মধ্যে তফাৎটা হলো সেটা একটু জাস্ট বলে দিচ্ছি। উইচ দিয়ে কিন্তু আমরা অনেক সময় প্রশ্নও করি, তাই তো? উইচ ইজ দ্য হাউস, তাই না? উইচ ইজ দ্য থিং, ওকে, উইচ ইজ দ্য ওয়ান, আমরা এরকম প্রশ্ন করি তো। তো আবার অনেক সময় আমরা দ্যাট আর উইচ এটা ওটা অদল বদল করেও ইউজ করি। যখন স্পেসিফিক কোনো জিনিসের কথা বলা হবে তখন চেষ্টা করবেন দ্যাটটার ইউজ করতে, ঠিক আছে? প্লিজ মেক ইউজ অফ দ্যাট, ওকে? কেন ভালো হবে সেটা, যেমন আমি যদি বলি হিয়ার ইজ দ্য ওয়াচ দ্যাট ইউ আস্কড ফর, ওকে, দ্যাট যদি বলে দিই একদম স্পেসিফিক্যালি বলা হলো সেই ঘড়িটা যেই ঘড়িটার কথা আমি তোমাকে বলেছিলাম, তাই তো? কিন্তু যদি বলি উইচ ইউ আস্কড ফর, অনেক সময় কিন্তু সেটা একটা প্রশ্নের মতনও শোনাতে পারে, কোন ঘড়িটা, তাই না? বিকজ উইচ দিয়ে আমরা অনেক সময় প্রশ্নও করি। তাহলে যখন স্পেসিফিক জিনিসের দিকে আমরা নির্দেশ করছি তখন কিন্তু আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে চেষ্টা করব রিলেটিভ প্রোনাউন দ্যাট এর ইউজ করতে। ইট ইজ মোর স্পেসিফিক অ্যান্ড লেস কনফিউজিং, okay? So even if you have a doubt between that and which, make use of that if you want to make use of that in a affirmative sentence, যেখানে স্পেসিফিক্যালি আপনারা বলতে চাচ্ছেন এই জিনিসটাই সেই জিনিসটা যেটার কথা আমি বলেছিলাম, বা এই বাড়িটাই সেই বাড়িটা যেটাতে অমুক কেউ থাকেন বা সামথিং। সো স্পেসিফিক্যালি পয়েন্ট আউট করার জন্য দ্যাট ইজ আ বেটার অপশন। আরো কিছু ডিফারেন্সেস আছে, দেখবেন দ্যাটকে আমরা অনেক সময় কোনো মানুষকে রিপ্রেজেন্ট করার জন্য ইউজ করি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, উইচ দিয়ে কিন্তু সেটা হয় না। কিন্তু আবার নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেটা চলতে পারে। উইচ ইজ দ্য বয়, ঠিক আছে? তো আমি যদি বলি দিস ইজ দ্য বয় দ্যাট আই টোল্ড ইউ অফ, মানে এটি সেই ছেলেটি যার কথা আমি তোমাকে বলেছিলাম, তাই তো? কিভাবে বললাম? ইট ইজ দ্য বয় দ্যাট আই টোল্ড ইউ অফ, আর দ্যাট আই টোল্ড ইউ অ্যাবাউটও হতে পারে, আমরা অফও অনেক সময় ইউজ করি, ঠিক আছে? তাহলে সেরকম ভাবে যখন বলছি তাহলে বয়কে কিন্তু রেপ্রেজেন্ট করছে রিলেটিভ প্রোনাউনটা দ্যাট। কিন্তু আমি যদি বলতাম দিস ইজ দ্য বয় উইচ আই টোল্ড ইউ অ্যাবাউট, তাহলে কিন্তু বিগ ক্রস, একদম ভুল হয়ে যেত, ঠিক আছে? কেননা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে উইচকে দিয়ে কোনো মানুষকে রিপ্রেজেন্ট করানো যায় না, ওকে? কিন্তু যখন আমি প্রশ্ন করব সেটা হতে পারে পারমিসিবল। যেমন আমি যদি বললাম উইচ ইজ দ্য বয় উইচ ইজ দ্য গার্ল, সেটা হতে পারে। তো এটাও যদি আপনাদের মনে হয় যে আপনারা একটু দেখবেন এই ব্যাপারটা, তাহলে রেফার টু মাই চ্যাপ্টার অন প্রোনাউন্স, যেখানে রিলেটিভ প্রোনাউনটা আমি এক্সাম্পল দিয়ে এবং কোনটা সিঙ্গুলারের ক্ষেত্রে কোনটা প্লুরালের ক্ষেত্রে যত রকমের রিলেটিভ প্রোনাউন আছে, হু, হুম, হুইচ, দ্যাট, সব ওখানে রয়েছে। সেটা একটা ক্যাটাগরি অফ প্রোনাউন আপনারা পেয়ে যাবেন, বাকিগুলোও রয়েছে আদার কাইন্ডস অফ প্রোনাউন্স। এনিওয়ে, তাহলে এটা দ্যাট হলো। অ্যান্ড ইউ আস্কড ফর, আস্কড ফর মানে হচ্ছে চাওয়া, ঠিক আছে? যেমন আমরা বলি না আই ওয়াজ আস্কিং ফর হেল্প, তাই না? বা আই ওয়াজ আস্কিং ফর সামথিং। আস্ক ফর সামথিং মানে ওয়ান্ট, চাওয়া। টু সিক সামথিং, কিছু চাওয়া, ওকে? সো যখনই আস্ক ফর পাবেন তার মানে বুঝবেন যে কিছু চাইছিলে, তার মানে এই ঘড়িটা সেই ঘড়িটা যেটা তুমি চেয়েছিলে, ওকে? তাহলে আস্কড ফর মানে হচ্ছে কোনো কিছু চাওয়া। কামিং টু নাম্বার 14, এটা কোন সালে এসেছিল একবার দেখে নি। এটা এসেছিল 2016 এ। কোশ্চেন নাম্বার 14টা হবে আছে, on the crew were on the ship for a month. শুধু অন বললে চলবে না, বলতে হবে অন বোর্ড, ওকে? বলতে হবে অন বোর্ড। এবং অন বোর্ড কেন বললাম? অন বোর্ড মানেই হচ্ছে কোনো একটা ভেহিকল, প্লেন বা ট্রেনের ওপরে যখন কেউ সওয়ার, বাংলায় আমরা বলি না কোনো কিছুতে সওয়ার, ঠিক আছে? যে যাত্রীরা, ইফ ইউ বোর্ড আ প্লেন অর ইফ ইউ রাইড আ প্লেন, অ্যানাউন্সমেন্টটা কি হয়? যখন বিমান সেবিকারা
এই দরজা বন্ধ হয়ে গেল, সব যাত্রীরা যে যার জায়গায় বসে পড়েছেন। এবার বিমান সেবিকা এসে অ্যানাউন্সমেন্ট করছেন, কি বলবেন? দ্য প্যাসেঞ্জার্স অন বোর্ড আর রিকোয়েস্টেড টু ফাস্টেন দেয়ার সিট বেল্টস। এরকম ভাবে বলেন তো ওনারা। সো অন বোর্ড কথাটা বলা হয়। হোয়াট ইজ দ্য মিনিং অফ অন বোর্ড? দ্য প্যাসেঞ্জার্স অন বোর্ড মানে হচ্ছে যেই যাত্রীরা প্লেনে সওয়ার আছেন। তো প্লেনের যাত্রী হতে পারে, জাহাজের যাত্রী হতে পারে, ট্রেনেরও হতে পারে, ঠিক আছে? বা যদি কেউ সাবমেরিন চড়ে থাকেন বা চড়েন কোনো সময়, তাহলে তখনও সেটাকেও আমরা বলবো অন বোর্ড, ঠিক আছে? বেসিক্যালি কোনো একটা ভেহিকলে সওয়ার যখন কেউ আছেন তখন আমরা বলি অন বোর্ড, ঠিক আছে? সো এখানে যেটা বলছে দ্য ক্রিউ অফ দ্য শিপ। এবারে সেন্টেন্সটা খুব ছোট কিন্তু খুব রেলেভেন্ট সেন্টেন্স। শুধু যদি বলি অন তাহলে কিন্তু হবে না। যখন আমি একটা ভেহিকলের ওপরে কেউ সওয়ার আছে তখন ডেফিনেটলি বলতে হবে অন বোর্ড। আবার কেউ আমাকে বলতে পারেন যে ওনারা শিপে যাত্রা করছেন না, তাহলে আমি অফ কেন বলবো না? হোয়াই উডন্ট আই সে অফ? সেন্টেন্সটা তো আমি অন্যভাবেও ভাবতে পারতাম যে ওনারা যাত্রা করছেন না। দেখুন এখানে আমরা প্যাসেঞ্জারের কথা বলিনি, এখানে আমরা ক্রিউ কথাটা বলেছি। আর ক্রিউ যদি কোনো জাহাজে থাকে, জাহাজ বলাই আছে, এবং ফর আ মান্থ, তাই না? তাহলে তারা হয় ডিউটিতে ছিলেন অথবা ছিলেন না। যদি ডিউটির প্রসঙ্গই থাকে তাহলে আমরা বলবো দে ওয়্যার অফ ডিউটি, ঠিক আছে? তাহলে ডিউটির প্রসঙ্গে থাকলে, কিন্তু যদি ডিউটিতে না ছিলেন তাহলে বলতাম অফ ডিউটি। কিন্তু এখানে শুধু অফ বলা আছে এবং ডিউটি কথাটা কোথাও মেনশন নেই। তাহলে বুঝতে হবে ওনারা 1 মাস জাহাজে যাত্রা করেছিলেন, সেইটাই বলার চেষ্টা করছে। আমাদের যে অপশন গুলো থাকে আমরা খুব লজিক্যালি ভাবার চেষ্টা করব যে কেন কোনটাকে সিলেক্ট করব আর কেন কোনটাকে সিলেক্ট করব না। ওকে, ইফ ইউ থিঙ্ক এনাফ ইউ উইল ফাইন্ড আউট যে প্রত্যেকটারই কিন্তু একটা জাস্টিফিকেশন আছে। ইন ইয়োর ফ্রি টাইম অ্যান্ড সিন্স দিজ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, আমি এই যে আপনাদেরকে দিচ্ছি আপনারা প্লিজ এক্সপ্লোর করবেন, নিজেরা ভাবার চেষ্টা করবেন। এখন তো প্রশ্নগুলো পেয়ে যাচ্ছেন, অপশনগুলো আছে, প্লিজ থিঙ্ক অ্যান্ড অ্যানালাইজ কি কেন কোনটা হচ্ছে আর কেন কোনটা হচ্ছে না, ঠিক আছে? আর হেল্প করার জন্য, গাইড করার জন্য, you will have the video of my previous classes. If you want to refer those, please do. That is definitely going to be helpful. Next, number 15. এটা এসেছিল 2007. ম্যাম এটা হবে ম্যাম ফর হি ইজ ওয়েটিং ফর দ্য ট্রেন। ভেরি গুড, ওয়েটিং See. ফর দ্য। হ্যাঁ, ফর মানে হচ্ছে জন্যে, এত ঘন্টার জন্য অপেক্ষা করেছিলাম। ওই যে একটু আগে বললাম ফর সেভারাল মিনিট, এতক্ষণের জন্য কিছু করা হয়েছিল। আবার এখানে বলা হচ্ছে ট্রেনের জন্য অপেক্ষা করা হচ্ছিল, সো ফর চলবে। আচ্ছা, 16 এরটা এসেছিল 15 এরটা এসেছিল 2017-এ, 16 এরটা এসেছিল 2017-এ, দুটোই। কি হবে এটা? ম্যাম এটা হবে ফ্রম হি সেভ ইয়েস, ফ্রম সার্টেন ডেথ, হঠাৎ এই মৃত্যু থেকে সে তাকে উদ্ধার করলো। ভেরি গুড। আর সার্টেন ডেথ কেন বলা হচ্ছে? হোয়াই দ্য ওয়ার্ড সার্টেন? ক্যান সামবডি টেল মি সার্টেন এর মানেটা তাই কি? জন্য বলছেন হঠাৎ, যেহেতু সার্টেন মানে হ্যাঁ, হঠাৎ করে। হঠাৎ মানে হচ্ছে সাডেন, SUDDEN, দ্যাট ইজ হঠাৎ। হঠাৎ ইজ সাডেন। আর ম্যাম এই আর এই সার্টেন, সার্টেন কি তাহলে নিশ্চিত ম্যাম? নিশ্চিত, অ্যাবসলিউটলি কারেক্ট। আচ্ছা আচ্ছা ঠিক। সার্টেন মানে হচ্ছে নিশ্চিত, তার মানে নিশ্চিত মৃত্যুর থেকে কাউকে বাঁচানো হলো, ঠিক আছে? সার্টেন ডেথ মানে হচ্ছে নিশ্চিত মৃত্যু, ঠিক আছে? সেই অবস্থা থেকে কেউ কাউকে উদ্ধার করেছে, বাঁচিয়েছে, তাহলে কি বলবো? হি সেভড হার ফ্রম সার্টেন ডেথ, মানে ডেথটা অবশ্যম্ভাবী ছিল, কিন্তু সেই মুহূর্তে বা সেই পরিস্থিতির থেকে বাঁচিয়ে ফেলতে পারলো কেউ, ঠিক আছে? তাহলে সেরকম ভাবে বলা যেতে পারে সেভড হার অর সেভড হিম, যাই থাকতো, ফ্রম সার্টেন ডেথ, ঠিক আছে? আর কোনো কিছু থেকে, মৃত্যুর থেকে বাঁচিয়েছে, তাই ফ্রম, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস বলি, টাইমের ক্ষেত্রেও ফ্রমটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু অনেক সময় আপনারা দেখবেন যে ফ্রম বসাবো কি বসাবো না সেই নিয়ে একটা কিন্তু থাকে। যদি দেখেন যে এই সময় থেকে এই সময় কোনো একটা টাইমের একটা স্প্যান দিয়ে দিয়েছে, টাইম স্প্যান যখন দেওয়া থাকবে অবশ্যই আপনারা
চেক করে নেবেন যে যদি টুটা থাকে তাহলেই তার আগে ফ্রম বসবে। সাপোজ আমি বললাম ফ্রম 11 AM টু 11 PM, ঠিক আছে, বা 11 AM টু 11:30 PM। ওকে, যদি এরকম বললাম তাহলে কি হচ্ছে, শুরুর টাইমটা দেওয়া আছে, শেষের টাইমটা দেওয়া আছে, ফ্রম আর টু দিয়ে বসাবো। কিন্তু যদি শুধু শুরুর টাইমটা বলা আছে এবং তবে থেকে এখনো অবধি চলে আসছে, তাহলে কি বলবো, সিন্স। সিন্স 1945, সিন্স 1947। এই যে অ্যাড গুলো হয়, সাপোজ আপনারা যদি রেমন্ড, একটা খুব ভালো ব্র্যান্ড এক্সাম্পল দেওয়ার জন্য, এই যে মেন্স ক্লোদিংস, যারা পায়োনিয়ার ইন মেন্স ক্লোদিং, রেমন্ডস, রেমন্ডস এর যদি অ্যাডটা আপনারা দেখেন, সিন্স 19, আই ডোন্ট এক্স্যাক্টলি রিমেম্বার দেয়ার ট্যাগলাইন, সো সিন্স 19 অমুক তমুক, মানে তবে থেকে এখনো পর্যন্ত চলেছে। কেন বললাম সিন্স? তখন থেকে আছে এখনো পর্যন্ত, ঠিক আছে। আবার যদি আমার ডিউরেশনটা দেওয়া থাকে যে ফর 12 ইয়ার্স, সাপোজ আমি বললাম আই হ্যাভ বিন টিচিং ফর 14 ইয়ার্স, ঠিক আছে, আমি গত 14 বছর ধরে পড়াচ্ছি, তাহলে আমি কি বলবো, আই হ্যাভ বিন টিচিং ফ্রম 14 ইয়ার্স। তার মানে টাইম স্প্যানটা আমার কাছে রয়েছে, আমি ফর দিয়ে বলছি। কিন্তু আমি যদি বলি আই হ্যাভ বিন টিচিং সিন্স 2006, বলতে পারতাম তো, তাহলে কি বলতাম, 2006 থেকে এখনো পর্যন্ত পড়িয়ে যাচ্ছি, তাহলে কি বলবো, আই হ্যাভ বিন টিচিং সিন্স 2006। ওকে, সো এই যে ফ্রম, সিন্স, আবার ডিউরিং, ডিউরিংটা যখন আসে তখন ডিউরিং এর প্রসঙ্গ আসে যখন আপনারা কোনো একটা নোন টাইমের সাথে কিছু বলার চেষ্টা করছেন, ডিউরিং দ্য মিডিয়েভাল এরা, ঠিক আছে, বা ডিউরিং দ্য বলতে পারি ডিউরিং দ্য স্টোন এজ, ঠিক আছে, বা ডিউরিং মাই চাইল্ডহুড। ওকে, যেগুলো নোন পিরিয়ড অফ টাইম। ওকে, তো সেগুলোর জন্য ডিউরিং অনেক সময় ইউজ হয়। সেগুলো টাইমের যে সেকশনটা আছে প্রেপোজিশন চ্যাপ্টারে বা ভিডিও যেটা আছে সেটাতে আপনারা দেখলে ওখানে দেখতে পাবেন। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। লেটস গেট অন টু দ্য নেক্সট সেট। अगेन আপনারা একবার দেখে নিন, আমি ততক্ষণে মার্ক করে দিই কোনটা কোন সালে এসেছিল। 2000। আচ্ছা, এইটা আমি দিয়েছি আলাদা করে, এটা যেহেতু আগেরটা একটা কোয়েশ্চেন আপনারা পেলেন যে হি সেভড হার ফ্রম সার্টেন ডেথ, এখানে আরেকটা সেভড এর প্রসঙ্গ এসছে, কিন্তু এটা একটু অন্যরকম, তাই আমার মনে হলো এটা আপনাদের জেনে রাখা ভালো। আমি বিফোর উই গেট অ্যালং উইথ দি আদার ওয়ান, আমি এটা একবার বলে দিচ্ছি। ওখানে কি ছিল, কোয়েশ্চেন নাম্বার 16টা, হি সেভড হার ফ্রম সার্টেন ডেথ, তার মানে কোনো কিছু থেকে বাঁচিয়েছে, তাই তো। কিন্তু যদি বলা হয় কোনো একটা জায়গায় বাঁচিয়েছে, সাপোজ সমুদ্রে কোনো রেস্কিউ হয়েছে, ঠিক আছে, রেস্কিউ করা হয়েছে, সাপোজ এখানে যেমন কোয়েশ্চেনটা আছে, সেন্টেন্সটা আছে, হি সেভড 20 men ড্যাশ সি, তার মানে সমুদ্রে এতজনকে বাঁচিয়েছে। ওকে, কোনো একজন সেলার হতে পারেন, একজন নেভি অফিসিয়াল হতে পারেন, একজন ফিশারম্যান হতে পারেন, যে কিনা হয়তো কোনো বোট ক্যাপসাইজ হয়েছিল বা কিছু একটা দুর্ঘটনা ঘটেছিল, যেই অ্যাক্সিডেন্টটার থেকে বাঁচিয়েছেন 20 জনকে, কিন্তু ঘটনাটা কোথায় ঘটেছে, ঘটনাটা ঘটেছে সমুদ্রে। তাহলে এটার আগে আমরা কি বলতে পারি, এনি আইডিয়া কি হতে পারে? অ্যাবসলিউটলি কারেক্ট বাঁকুড়া, খুব ভালো, ভেরি গুড। হি সেভড 20 men at sea, খুব ভালো, অ্যাট সি। কিন্তু যদি আমার এখানে সি না থাকতো, সাপোজ আমি যদি বলতাম ফ্লাইট, ফ্লাইট, যদি বলতাম দি ফ্লাইট, তাহলে দ্য ফ্লাইটের আগে কি থাকতো? না, অন, অন, ওই যে বললাম একটু আগে, ফ্লাইটে জার্নি করা বা কিছু অন বোর্ড থাকে, তাই না, তাহলে কি বলবো, অন দ্য ফ্লাইট, বা অন বোর্ড, অন বোর্ডও বলতে পারতাম, ঠিক আছে, যে প্লেনের যাত্রীদেরকে উদ্ধার করেছেন 20 জনকে এবং মিড এয়ার হয়তো কোনো ঘটনা ঘটেছে, তাহলে কি বলবো, হি সেভড 20 men অন বোর্ড, ঠিক আছে, যে যারা যাত্রী সবার যারা ছিল, তো সেরকম 20 men অন বোর্ডও বলতে পারতাম,
ঠিক আছে, তাহলে সি হলে অ্যাট সি হবে। যদি ডিউরিং দ্য জার্নি প্লেন ট্রেন জাহাজ ইত্যাদি হয় তাহলে অন বোর্ড বলবো, ঠিক আছে। কিন্তু শিপ যদি বলি তাহলে অন বোর্ড বলবো, কিন্তু সি যদি বলি, আবার বলছি, যদি শিপের কথা থাকে, এখানে যেমন সি আছে, শিপ যদি থাকতো তাহলে বলতাম অন বোর্ড। কেন? কেননা ভেহিকেলের নামটা মেনশনড আছে। ট্রেন, প্লেন, শিপ এগুলো যদি থাকে তাহলে ডেফিনেটলি বলবো অন বোর্ড। কিন্তু যদি সি বলা থাকে তাহলে কি বলবো? অ্যাট সি। ঠিক আছে, এটা মনে রাখবেন। ওকে, আচ্ছা। তারপরে তাহলে এটা হলো। আচ্ছা, এবার 18 থেকে আপনারা চেষ্টা করুন। এটা ছিল, হ্যাঁ আরেকবার শুনবো উত্তরটা 18 এরটা। অপশন এ কে বললেন, একটু হাত তুলবেন। ওকে, বাঁকুড়া বলেছে অপশন এ। অ্যাবসলিউটলি কারেক্ট, খুব ভালো। এখানেও একটা রিলেটিভ প্রোনাউন আর প্রেপোজিশনের কম্বিনেশন আমরা পেয়েছি। কি বলা আছে? হিয়ার ইজ দ্য ম্যান ড্যাশ ইউ আস্কড ড্যাশ। আগেরটা কি ছিল? হিয়ার ইজ দ্য ওয়াচ দ্যাট ইউ আস্কড ফর। ওকে, আর এখানে বলা হচ্ছে একজন লোক যার সম্বন্ধে তুমি জানতে চেয়েছো। ওইটা কি ছিল? একটা ঘড়ি আছে, যেই ঘড়িটা তুমি চেয়েছিলে। আর এখানে কি বলা আছে? একজন ব্যক্তি, এই সেই ব্যক্তি যেই ব্যক্তির কথা তুমি জানতে চেয়েছিলে, ঠিক আছে, বা ব্যক্তির কথা তুমি বলেছিলে। তাহলে কি বলবো? ম্যান যেহেতু, তাই কি বলবো? হিয়ার ইজ দ্য ম্যান হুম। ওকে, সেই ব্যক্তি, যেই ব্যক্তি, সো হুম ইউ আস্কড অ্যাবাউট। আস্কড ফর মানে তো চাওয়া বলেছি, কিন্তু কারুর সম্বন্ধে যদি জানা হয় তাহলে সেটা হবে অ্যাবাউট। তাহলে আস্কড ফর সামথিং বলতে পারি, কোনো কিছু চাওয়া। আর যদি বলি আস্কড অ্যাবাউট সামওয়ান, তার মানে কারুর সম্বন্ধে জানতে চাইছি। তাহলে আস্কড ফর এর পরে একটা কোনো জিনিসপত্র ইত্যাদির কথা আসবে, যে জিনিসটা আমি চাইছি। আস্কড ফর দিস, আস্কড ফর দ্যাট, আস্কড ফর হেল্পও হতে পারে। সবসময় যে থিং মানে একদম ট্যাঞ্জিবল থিংস যেগুলো হবে সেটা না, কিন্তু এরকম অ্যাবস্ট্রাক্ট জিনিসও হতে পারে, যে আস্কড ফর হেল্প, আস্কড ফর সাজেশন, এরকম হতে পারে যে আমি হেল্প চেয়েছি, সাজেশন চেয়েছি, অ্যাডভাইস চেয়েছি। তো আস্কড ফর দিয়ে বলতে পারি। কিন্তু কারুর সম্বন্ধে যখন জানতে চেয়েছি তাহলে কি বলবো? আস্কড অ্যাবাউট সামওয়ান। ওকে, তাহলে এগুলো মনে রাখবেন যে ব্যক্তির প্রসঙ্গে যখন জিজ্ঞেস করছে তখন অ্যাবাউট হবে, আর যখন কারুর থেকে কিছু চাইছে তখন ফর হবে। ঠিক আছে, আচ্ছা। নেক্সট 19টা কি হবে বলুন? হ্যাঁ, এটা কি হবে 19টা? অপশন সি, বি বি বি, ভেরি গুড, খুব ভালো, ভেরি ভেরি গুড। হি হ্যাজ আ প্রেফারেন্স ফর টি টু কফি। ঠিক আছে, আচ্ছা আমি আরেকবার দেখি তো আমি কি ঠিক লিখলাম। 19 এর ইজ আনসার ইজ, না, ভুল হয়ে গেল তো, ভুল হয়ে গেল, আমিও ভুল করেছি। দিস ইজ নট দি রাইট আনসার, দিস ইজ দি আনসার। ইট ইজ আ লিটল কনফিউজিং। কি হবে? অপশন সি হবে। ঠিক আছে, হি হ্যাজ আ প্রেফারেন্স ফর টি ওভার কফি। ওকে, কেন এটা হলো আমি বলছি। যখন আমরা অনেক সময় বলি হি প্রেফার্স টি টু কফি, আমি এটা আগেও আপনাদের সাথে আলোচনা করেছিলাম, তাই তো, যে হি প্রেফার্স যদি বলতাম হি প্রেফার্স টি টু কফি, ঠিক আছে, হি প্রেফার্স টি টু কফি, কখনো বলবেন না প্রেফার্স এর পরে দ্যান, নেভার সে দ্যান, প্রেফার এর পরে কখনো দ্যান বলবেন না। আমাদের ভুলটা কেন হয়, আমরা দ্যানটা কেন লিখে ফেলি? বিকজ আমরা অনেক সময় এই যে বাংলার থেকে বাংলা বা হিন্দির থেকে ডাইরেক্টলি ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করি, যে আমার চায়ের থেকে কফি ভাল লাগে, ঠিক আছে, मुझे चाय से ज्यादा कॉफी पसंद है या कॉफी से ज्यादा मुझे चाय पसंद है। তো এই যে থেকে বলছি ওর জন্য দ্যান কথাটা অনেক সময় আননেসেসারিলি চলে আসছে।
তো কখনো লিটারালি ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করবেন না, ঠিক আছে? কোনো কোনো ক্ষেত্রে কিন্তু বিপদ হয়, এই ক্ষেত্রে মারাত্মক। সো প্রেফারের পরে ডু নট ইউজ দ্যান, হয় বলবেন প্রেফার টু। যখন দুটো জিনিসের মধ্যে কম্প্যারিজন হচ্ছে, আমি এটার থেকে ওটাকে বেশি ভালো আমার মনে হচ্ছে আর কি, তখন আমি কি বলবো? আমি তখন বলবো প্রেফার টু। ওকে, যদি সিম্পলি এমন দেওয়া থাকে হি প্রেফার্স টি টু কফি, যেটা লিখেছি, তাহলে টি আছে কফি আছে, কোনটা বেশি ভাল লাগে? টিটা ভাল লাগে কফির থেকে, তাহলে বলবো প্রেফার্স টি টু কফি। কিন্তু যদি এরকম প্রেফারেন্স দেওয়া থাকে, ঠিক আছে, আর যখন বলি হ্যাজ আ প্রেফারেন্স, আমি বলছি না কিন্তু প্রেফার্স, এখানে ছিল বলেছিলাম প্রেফার্স, আর এখানে কি বলা আছে? হ্যাজ আ প্রেফারেন্স। এই দুটোর মধ্যে বলার স্টাইলের তফাৎ আছে, আর যেহেতু বলার স্টাইলটা আলাদা হয়ে গেল, আমার কিন্তু বাকি স্ট্রাকচারিং অফ দ্য সেন্টেন্সটাও আলাদা হয়ে গেল। তো যদি সিম্পলি বলা থাকে হি প্রেফার্স, তাহলে বলবেন টি টু কফি। কিন্তু যদি বলে যে হি হ্যাজ আ প্রেফারেন্স, তাহলে কি হবে? তাহলে হবে ফর টি ওভার কফি, ঠিক আছে? তাহলে এটা মনে রাখবেন, শুধু যদি প্রেফার্স বলা থাকে তাহলে সামথিং টু সামথিং, হি প্রেফার্স ব্লু টু গ্রিন, তার গ্রিন কালার থেকে ব্লু কালার বেশি ভাল লাগে। হি প্রেফার্স চকলেটস টু আইসক্রিম, তার আইসক্রিম থেকে চকলেট বেশি ভাল লাগে। তাহলে সিম্পলি যখন প্রেফার্স বলছি টু দিয়ে বলবো, কিন্তু যখন বলবো হি হ্যাজ আ প্রেফারেন্স অর শি হ্যাজ আ প্রেফারেন্স, তখন কি বলবো? ফর সামথিং ওভার সামথিং। যখনই বলবো হি হ্যাজ আ প্রেফারেন্স অর শি হ্যাজ আ প্রেফারেন্স, তখন বলবো ফর সামথিং, কিছুর একটার জন্য অন্য কোনো কিছুর থেকে বেশি, ঠিক আছে? তাহলে হ্যাজ আ প্রেফারেন্স যখনই থাকবে তাহলে বলবেন ফর সামথিং ওভার সামথিং, ঠিক আছে? তাহলে এই দুটো অবশ্যই মনে রাখবেন, এটা যেটা আমি লিখিয়ে দিলাম স্টার মার্ক করে, আর এই সেন্টেন্সটা প্লিজ ট্রাই অ্যান্ড রিমেম্বার। স্টাইলের তফাৎ কিন্তু তার জন্য কিন্তু অনেকটা তফাৎ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে নাম্বার 20, এটাও 2018 এসেছিল, ক্লিয়ার করে দিই। অপশন এ, ইয়েস অ্যাবসলিউটলি কারেক্ট, এটা তো আপনারা জানেন সবাই। অপশন এ, ওকে। ইট ইজ 9 o'clock বাই মাই ওয়াচ, যখনই আমার ঘড়িতে কটা বাজছে আমি বলবো, তখনই বলবো ইট ইজ 9 o'clock বাই মাই ওয়াচ, অর ইট ইজ 8 PM বাই মাই ওয়াচ, হোয়াট এভার। তো বাই মাই ওয়াচ, ঠিক আছে? ওকে।